ভারত এবং বাংলাদেশ বর্ডার এলাকায় পরিস্থিতি যেন ক্রমশই উত্তপ্ত হতে শুরু করেছে। পরিস্থিতি এতটাই বাংলাদেশের হাতের বাইরে বেরিয়ে গেছে যে কালকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে স্বয়ং বলতে হয়েছে ভারত নাকি সীমান্ত হত্যার কোনো জবাবই দেয়নি। অর্থাৎ ঠিক দুদিন আগে বিএসএফ এর গুলিতে মারা গেছে দুজন, এই অভিযোগ বিএসএফ এর বিরুদ্ধে তুলেছিল বাংলাদেশ। বিএসএফ পাল্টা টুইট করে জানিয়েছিল দুজন অনুপ্রবেশকারী ভারতে ইল্লিগাল ভাবে অর্থাৎ অবৈধভাবে ঢোকার চেষ্টা করেছিল। কিন্তু ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় এবার বিএসএফ একগুচ্ছ এমন পদক্ষেপ নিল যা নিঃসন্দেহে বাংলাদেশি অনুপ্রবেশকারীর ঘুম কেড়ে নিতে বাধ্য। পাশাপাশি বিদেশি পাসপোর্ট আছে অর্থাৎ বাংলাদেশি ইল্লিগাল পাসপোর্ট আছে এমন 43 জনকে হাতে নাতে পাকড়াও করলো বিএসএফ। তবে এই পাকড়াও করার পিছনে উঠে এসেছে এক রোমহর্ষক অপারেশনের গল্প। কেমন করে বিএসএফ এই অপারেশন চালালো যা রীতিমতো চমকে দিয়েছে সমস্ত কূটনীতিবিদকে, সে কথাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। তবে যারা এই ভিডিও শুনছেন একটাই অনুরোধ, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। অনুপ্রবেশকারী আটকাতে এবার অভিনব পন্থা বেছে নিল ভারতবর্ষ। ভারতীয় সেনারা এবার বর্ডার লাগোয়া এলাকায় মৌমাছির চাষ করতে শুরু করবেন। নদিয়া জেলার যেখানে সীমান্তবর্তী এলাকা আছে সেখানে কিছুদিন আগে 10-12 জন জওয়ান এসে জড়ো হন। তারা সাধারণ মানুষদের মৌমাছি চাষ বা মৌমাছি পরিপালনে উৎসাহ দিতে শুরু করেন। উপলক্ষ একটাই, যদি সাধারণ মানুষ এই মধু চাষ করতে পারেন তাহলে অনুপ্রবেশকারীরা এই মৌমাছির ভয়ে বর্ডার পেরিয়ে এই দেশে আসবেন না। পাশাপাশি কিছু জওয়ানকেও পার্টিকুলারলি ডিপ্লয় করা হচ্ছে এই মৌমাছি চাষের জন্য। বিভিন্ন সেনাবাহিনীর কর্তাদের কাছ থেকে এর ব্যাখ্যাও শোনা গেছে ভালো করে। তারা বলেছেন এই জওয়ানরা রিটায়ারমেন্টের পর ভবিষ্যতে এই মৌমাছি চাষ বা মধু চাষও করতে পারেন, তার জন্য তাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে সেনাবাহিনী চাইছে এই ফেন্সিং এর উপরে বিভিন্ন মৌমাছির যে বাক্স হয় সেগুলোকে ইনস্টল করতে। অর্থাৎ এই মৌমাছি চাষকে তারা 2023 সালের পর 2024-এর অক্টোবরের মধ্যে আবার ফিরিয়ে আনতে চাইছেন বাংলাদেশ বর্ডার সীমান্তবর্তী লাগোয়া অঞ্চলে। এই বিএসএফ এর ভূমিকা এর আগে বিভিন্ন ক্ষেত্রে সমালোচিত করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টারা। কাল পররাষ্ট্র উপদেষ্টা ফের একবার সাংবাদিক সম্মেলনে বিএসএফ এর সীমান্তবর্তী অঞ্চলে হত্যা নিয়ে প্রশ্ন চিহ্ন তুললেন। এটা নেট রেজাল্ট তো কিছু না, আমরা তাতে কোনো রিয়াকশন পাইনি এখন পর্যন্ত, অন্তত আমার জানা মধ্যে আমি কোনো রিয়াকশন পাইনি। আমরা আমাদের প্রতিবাদ এবং এটার বিচার চেয়েছি। এটা যে অত্যন্ত সেন্সিটিভ একটি ইস্যু সেটা কিন্তু আমরা প্রতি মুহূর্তে বলছি এবং সেটা আমরা আশা করবো যে তারা এটা কগনিজেন্সে নেবে। যারা এটা করেছে তাদেরকে বিচারের সম্মুখীন করা হোক, এটা আমরা কিন্তু উল্লেখ করেছি আমাদের নোটে এবং আমরা এটাকে যে স্পষ্টভাবে বলেছি আমরা এটা কন্ডেম করি এই কাজটাকে। কিন্তু ভারত বাংলাদেশের কোনো আপত্তিকে এই যে কর্ণপাত করছেন না তা স্পষ্ট সেনাবাহিনীর কার্যকলাপে কিন্তু বোঝা যাচ্ছে। অনুপ্রবেশকারীরা যে সমানভাবে দেশের সুরক্ষার জন্য সবথেকে বড় থ্রেট তা সেনাবাহিনীর কার্যকলাপে কিন্তু পরিস্ফুট হয়েছে বারংবার। ঠিক দুদিন আগে বাংলাদেশি 2 অনুপ্রবেশকারীকে গুলি করে হত্যা করেছিল বিএসএফ। তার জন্য বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনী কড়া ভাষায় টুইট করে সারা বিশ্বকে বিএসএফ এর এই কীর্তি জানাতে চেয়েছিলেন। কিন্তু বিএসএফ কিন্তু পাল্টা জানিয়েছিল যে দুজনকে গুলি করে হত্যার অভিযোগ করা হচ্ছিল তারা নাকি বাংলাদেশ থেকে সীমান্তবর্তী অঞ্চল থেকে ঢুকে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করেছেন। এবং প্রসঙ্গ আরো জটিল হয়ে ওঠে যখন বাংলাদেশ স্বয়ং স্বর্ণা দাস নামক এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে একটি টুইট করেন। বিএসএফ কড়া ভাষায় এই টুইটের নিন্দা করে বলেন ত্রিপুরা অঞ্চল থেকে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা থেকে বর্ডার টপকে ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন ওই তরুণী। ফলে বিএসএফ দেশের সুরক্ষার স্বার্থে এই কড়া অবস্থান পালন করেছেন। কিন্তু এই গুলি চালানো বা সীমান্ত হত্যা এই টপিকটিকে যদি সাইডে রাখি তাহলে দেখতে পাবেন বিএসএফ এই বর্ডার সিকিউরিটি অঞ্চলে শেষ 5 দিনে যে অপারেশন চালিয়েছে তা নিঃসন্দেহে অনুপ্রবেশকারীদের রাতের ঘুম কেড়ে নিতে বাধ্য। 8 এবং 9 তারিখ বর্ডার সিকিউরিটি অঞ্চলে অর্থাৎ সীমান্তবর্তী এলাকায় একাধিক অপারেশন চালায় বিএসএফ। Continue to take forward the relationship in multifaceted areas in which we are engaged.
It's a very important relationship for us, and we look forward to taking this forward even more in the coming days. পরবর্তীতে বিএসএফ এর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল নিজে মালদা সেক্টরে পৌঁছান এবং ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে 8ই সেপ্টেম্বর এবং 9 সেপ্টেম্বর তার সমস্ত ব্যাটালিয়নদের টিমকে নিয়ে একটা কড়া ইন্সপেকশন চালিয়েছিলেন। 8ই সেপ্টেম্বর তারা বর্ডারের বিভিন্ন আউটপোস্টে বিভিন্ন রকম অপারেশনাল যে ইনস্ট্রুমেন্ট আছেন সেগুলোকে ইনস্টল করেন এবং 9ই সেপ্টেম্বর নন লিথাল উইপেন টেকনিককে আরো একবার ঝালিয়ে নেন। অর্থাৎ অনুপ্রবেশকারীদের গুলি না করার চেয়ে যদি কোনোভাবে ওদেরকে অ্যারেস্ট করে ভারতের নিজের কবজায় নিতে পারেন সেই চেষ্টাই করছেন বিএসএফরা। পাশাপাশি তারা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রেড করে প্রায় 43 জনের কাছাকাছি বাংলাদেশ পাসপোর্টে মানুষকে কিন্তু বাজেয়াপ্ত করেন এবং অভিনব কায়দায় প্রায় 43 জন বাংলাদেশি কিন্তু সীমান্তবর্তী এলাকা থেকে বিএসএফ এর হাতে অ্যারেস্ট হন। এই ঘটনা আপনাকেও চমকে দিতে পারে। যদি দেখেন হিন্দি সিনেমায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেনাবাহিনীর অভিযান দেখানো হয়েছে অতীতে, কিন্তু এই অভিযান নিঃসন্দেহে সকল কিছুকে ছাপিয়ে যেতে পারে। যখন বর্ডার সিকিউরিটি অঞ্চলে সেনাবাহিনী টহল দিচ্ছিল তখন সোনাই নদী, যা কিনা ভারত এবং বাংলাদেশের মিডিয়াম অর্থাৎ কমিউনিকেট একটা মাধ্যম, সেখানে একটা সাদা ব্যাগ ভাসতে দেখে সেনাবাহিনী। পরবর্তীকালে সেই সাদা ব্যাগের সূত্র ধরে সেনাবাহিনীরা কিন্তু কড়া অবজার্ভ করেন কিছুক্ষণের জন্য সেই পার্টিকুলার জায়গাটিকে এবং ব্যাগটিকে পরবর্তীকালে আংটা দিয়ে সেনাবাহিনী কিছুক্ষণ পর নিজের দিকে টানতে শুরু করেন। ওই ব্যাগ টানার সঙ্গে সঙ্গে ব্যাগ অন্য প্রান্ত থেকে যে মানুষটি দড়ি দিয়ে টেনে এ প্রান্ত থেকে ও প্রান্তে নিয়ে আসছিলেন তাকেও হাতে নাতে পাকড়াও করে ফেলেন সেনাবাহিনী। দেখা যায় প্রায় 43 জন অবৈধ বাংলাদেশি ভারতে এই স্মাগলিং কিছু করার চেষ্টা করছিলেন। অর্থাৎ হাতে নাতে সেনাবাহিনী কিন্তু 43 জন অনুপ্রবেশকারীকে পাকড়াও করেন। আরো শুনলে অবাক হবেন, শুধু পাসপোর্ট নয়, তাদের কাছে এমন কিছু সরঞ্জাম, অস্ত্র বা স্মাগলিং এর জিনিস পাওয়া গেছে যা নিঃসন্দেহে ভারতের সুরক্ষার ক্ষেত্রে বড় থ্রেট হতে পারত। বলা হচ্ছে সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ বর্ডারে অন্তত সেনাবাহিনীর এই সাফল্য অন্তত বর্তমান সময়ে সব থেকে বৃহত্তর এবং উল্লেখযোগ্য। 43 জন অনুপ্রবেশকারীকে এইভাবে ধরার ফলে বাংলাদেশের কাছে বিএসএফ এর ভাবমূর্তি কিন্তু আগের থেকে অনেক বেশি উজ্জ্বল হতে শুরু করলো। কিন্তু বাংলাদেশ কেন অনুপ্রবেশকারীদের আটকাতে পারছে না? মোহাম্মদ ইউনূস বলেছিলেন কোনোভাবেই দেশটি আফগানিস্তান হবে না, অর্থাৎ সংখ্যালঘুদের উপর অত্যাচার কিছুটা রাজনৈতিকও, কোনো ধর্মীয় ভেদাভেদ এখানে নেই। যদি সেটাই সত্যি হয় তাহলে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন বিপদমুক্ত হিসাবে নিজেদের গণ্য করছেন না? কিন্তু বিএসএফ এর ভূমিকা নিয়ে যে বাংলাদেশ সমালোচনা করেন, এবার কিন্তু বাংলাদেশকে এই 43 জন ফেক বাংলাদেশি পাসপোর্টের আটক হওয়ার ঘটনা নিয়ে জবাবদিহি চাইবেই ভারত। তখন ভারতকে কি বলবেন বাংলাদেশ? পররাষ্ট্র উপদেষ্টারা কি ভেবে দেখেছেন? এই প্রশ্ন আমার নিঃসন্দেহে থাকলো।